প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টাইম এক্সক্লুসিভ প্রোগ্রাম। দর্শক, প্রথমে আন্তরিকভাবে দুঃখিত, আমরা আজকের অনুষ্ঠানটি 4 থেকে 5 মিনিট বিলম্ব হলো, কারণ আমাদের যে জনাব নাজমুল হাসান উনি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমরা হঠাৎ করেই এই প্রোগ্রামে বিলম্ব করে ফেলেছি। উনি এখন একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আমাদের সব কিছু ঠিক ছিল, উনি শেষ মুহূর্তেই এই অসুস্থ হয়ে পড়েন। দর্শক, এই জন্য আমি চেষ্টা করব পুরো অনুষ্ঠানটি আপনাদের কাছে যে তথ্যগুলো সবসময় আমরা দিয়ে থাকি সেই তথ্যগুলো দিয়ে সমৃদ্ধ করে এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। আমরা যে ফুটেজটি দেখালাম এটা নিউ জার্সির ডিলানি হলের সামনে, এবং এখানে আজকে এক ধরনের উত্তাল ছিল এবং আইস এবং মানুষের ওখানে যে উপস্থিতি ছিল, আমরা দেখেছি যে দুপক্ষের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো একটা বড় বার্নিং ইস্যু আজকে আমাদের সামনে এসেছে, যে এখন থেকে অ্যাটর্নিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন থেকে বলা হয়েছে যে কোনো অ্যাটর্নি যদি কোনো ভুল তথ্য দেয়া থাকে তার ক্লায়েন্টের জন্য, সেই ক্ষেত্রে এখন থেকে অ্যাটর্নিদের এগেনস্টও ব্যবস্থা নেওয়া হবে। আবারও কি হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ পরিস্থিতি, সেই বিষয়ে আমরা কথা বলবো, কারণ আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের চোখ পড়েছে। এছাড়াও আমরা কথা বলার চেষ্টা করব যে যুক্তরাষ্ট্র এবং ইরানের যে স্টেট অফ হরমুজ প্রণালী এবং এই পুনরায় চালু সমঝোতায় কি কি আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। নিউ ইয়র্কের ধর্মীয় উপাসনালয়ের বাইরে বিক্ষোভ নিয়ন্ত্রণে নতুন আইন কার্যকর, এটাও আমাদের আজকে আলোচনায় থাকবে। আজকে আমাদের সাথে আলোচনায় থাকবেন ইব্রাহিম চৌধুরী খোকন, এবং আমাদের সাথে আলোচনায় থাকবেন যে যে ব্যক্তিরা অ্যাটর্নি মিজানুর রহমান এবং ডাক্তার আদিত্য দাস, ডাক্তার শাকিলা শিমু এবং মিষ্টি সহ সরকার সহ অনেকেই। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের আয়োজনে থাকার জন্য। প্রথমেই আমি আলোচনার যে শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আমাদের সাথে অ্যাটর্নি মিজানুর রহমান আছেন। আমি যে কথাটি বলতে চাই অ্যাটর্নি মিজানুর রহমান আপনাকে, যে আইনজীবীদের এগেনস্টও যে অ্যাকশন, এটা একটা নতুন সংবাদ আমাদের কাছে মনে হচ্ছে। এই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন। তারপর আমরা ইব্রাহিম চৌধুরী খোকনের কাছে অনেক ইস্যু আছে, ডক্টর কবিতা দেলাওয়ার আছেন, তার সাথে অনেক বিষয়ে কথা বলবো, এবং অ্যাটর্নি মিজানুর রহমানকে আমি অনুরোধ করবো পুরো বিষয়টি একটু ব্যাখ্যা তুলে ধরার জন্য। এবং জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, আপনারও যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা যারা প্যানেলে আছেন আপনারাও রাখবেন প্রশ্ন। হ্যাঁ, অনেক ধন্যবাদ আরিফ। মানে আপনি চমৎকার শুরু করেছেন। মিজান এবং আজকে বাংলা সাহিত্য উৎসবের কবিতা দেলওয়ার উপস্থিত আছেন, অন্যরা যারা আছেন, আমরা চমৎকার আলোচনা করব, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার একটা চমৎকার কাজ করতে হবে, যে আপনাদের স্টুডিওতে ইকো হচ্ছে, তো এটা একটু সামাল দিয়ে আমরা মিজান ভাইয়ের কাছ থেকে কথাগুলো শুনি। একটু আপনাদের রুমে একটু ঠিক করেন, খুব ইকো হচ্ছে আপনার কথা। আপনার ল্যাপটপের আইপ্যাডের, জি অ্যাটর্নি মিজানুর রহমান, আপনি আলোচনা যদি একটু এগিয়ে নিয়ে যেতেন। শুনতে পাচ্ছেন না? হ্যালো, হ্যাঁ জি, আমার কথা কি শোনা যাচ্ছে? আপনার কথাবার্তা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে, এটা আগে টেক কেয়ার করেন কাইন্ডলি। জি, আমার মনে হয় যে এখন আমরা টেক কেয়ার করতে পেরেছি, এখন মনে হয় কোনো ইকো হবার কথা নয়। না, এখনো হচ্ছে। জাস্ট আমি ব্রডকাস্ট বিভাগকে বলবো যে ইকো, আমার ব্রডকাস্ট বিভাগ থেকে বলা হয়েছে যে সম্ভবত এখন ঠিক হয়ে গেছে। হয়নি এখনো? আপনি আবার কথা বলেন। হ্যালো, আপনি আবার কথা বলেন। জি আমি কথা বলছি, শোনা যাচ্ছে ঠিক মতো? না, জি এখনো এই সেই সমস্যা হচ্ছে। এখনো সমস্যা হচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, ইকো হচ্ছে। ইকো হচ্ছে, ব্রডকাস্ট বিভাগকে বলবে ইকোটুকি যদি একটু সমাধানের চেষ্টা করতেন। একটু না, পুরোপুরি ঠিক করতে বলেন। পুরোপুরি যদি একটু ঠিক করতেন, আমাদের ব্রডকাস্ট বিভাগকে বলবো। জি, আমার মনে হয় আপনি আলোচনা একটু শুরু করলেই ঠিক হয়ে যাবে। এটা কিভাবে হবে? আপনি যে কয়টা লাইন বলছেন, এটা হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের মেইন ইস্যুগুলো, সবকিছু মিলে আপনি একটা ইন্ট্রোডাক্টরি দিলেন,
এইটাই যদি মানুষ না বুঝে আমরা কথা বলে কি লাভ হবে? আপনি এখানকার মূল চালিকা শক্তি। ও, আমি যখন আমি বা মীর মিজান কথা বলতেছেন ইকো হচ্ছে না, ইকো হচ্ছে যখন আপনি আমি যখন কথা বলতেছেন। বলছি তখন ইকো হচ্ছে। হ্যাঁ, এবং এটা অডিও বন্ধ করে প্রেজেন্টেশন খুব দিয়েছি খারাপ হচ্ছে, একটু। এটাকে আপনি কি করতে হবে আগে? যে আমি অডিও তো বন্ধ করে দিয়েছি আমার এইখান এই থেকে। এখন তো মনে হচ্ছে বেটার হচ্ছে। জি ওকে, প্লিজ। জি এখানে যারা প্যানেলের অন্যান্য সদস্যরা আছেন আমার শুভেচ্ছা গ্রহণ করুন। হ্যাঁ, এখানে আমি একজনকে অনেক দিন পরে দেখলাম। উনি অত্যন্ত বিখ্যাত মানুষ। ওনাকে দেখে আমার খুব ভালো লাগছে। আপনারা সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করুন। হুম, তো গেল। আচ্ছা, তো আপনার ইস্যুটা ছিল যে অ্যাটর্নিরা যদি কোনো ভুল করে, মোট কথা হচ্ছে যে অ্যাটর্নিদের উপরে একটা রিভিউ হচ্ছে, তাদেরকে একটা আইনের আওতায় নেওয়া হচ্ছে ইত্যাদি, এই জাতীয় একটা ব্যাপার। আমি কি ঠিক বুঝতে পেরেছি আপনার কথা? That's it. আচ্ছা, তো এই যদি হয় আপনি জেনে রাখবেন, এটা এই আইন পেশাটা বোধহয় দুনিয়ার প্রথম একটা দুইটা পেশার একটা অন্যতম। আরেকটা কি মানে দুইটা পেশার অন্যতম, আরেকটা কি সেদিকে গেলাম না, বা আপনি আসবেন না। মানে ব্যাপারটা হচ্ছে এটা একটা পুরনো পেশা, এবং প্রথম থেকেই আমি যতদূর জানি, অন্তত আমি যখন থেকে প্র্যাকটিস শুরু করেছি 27 বছর আগে, 1999 সালের ডিসেম্বরের 15 তারিখে আমি শপথ নেই নিউ ইয়র্কের লয়ার হিসেবে। হ্যাঁ, তো যাই হোক, সেই সময় থেকে আমি জানি যে আমাদেরকে খুবই সাবধানে কাজ করতে হবে। হ্যাঁ, মানে এমনও ব্যাপার আছে, আপনি বিজনেস অ্যাকাউন্টে একটা টাকা রাখলেও যেই টাকা ওইখানে রাখার কথা না, কিন্তু বিজনেস অ্যাকাউন্টে রেখেছেন, আপনি জেলে যাবেন। মানে নট দ্যাট আপনার বিরুদ্ধে ইভ্যালুয়েশন শুরু হইবে ইত্যাদি, আপনি জেলে থাকবেন। হ্যাঁ, এসক্রো ফান্ডের টাকা। মোট কথা হচ্ছে যে অ্যাটর্নিরা ভুল করলে ব্যাপারটা নয়, এটা তারা হচ্ছে অফিসার অফ দ্য কোর্ট। তারা যদি ফ্রড করে, তারা যদি ফ্যাব্রিকেট করে, তারা যদি এই যে মানুষের একটা ট্রাস্ট, ফিডুশিয়ারি ডিউটি, এখান থেকে বিচ্যুত হয়, তাহলে কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়, ফেলোনি চার্জ। আচ্ছা, আমি উদাহরণ দিয়ে শুরু করি। হ্যাঁ, 1912 সাল, চায়না টাউন, পুরো চায়না টাউন, এটা একটা বিশাল এলাকা আপনারা জানেন, পুরো চায়না টাউন কর্ডন করা হলো, FBI এটসেট্রা এভরিথিং। সেখান থেকে 28 জন লয়ার এবং এজেন্টস পিক করা হলো, পিক করানো মানে তুলে নেওয়া হলো আর কি, অ্যারেস্ট করা হলো। তো প্রথম এট দ্য মিনিমাম তাদের যেতে হয়েছে, তাদের লাইসেন্স নাই। দ্বিতীয় হচ্ছে তারা ফেলোনি চার্জে কনভিক্টেড। তো যাই হোক, আপনারা যদি এটা বলার চিন্তা করেন যে এই ট্রাম্প প্রশাসন মাত্র শুরু করলো, এটা কোন প্রশাসন সেদিকে না গেলাম, মানে মাত্র এই 2026 সালে তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হলো, কথাটা ঠিক নয়। ইভেন আমি একটা কথা বলি, একজন লোক প্রচুর কেস করছে। কি ব্যাপার, কি ধরনের কেস? যে তার স্পাউস যিনি সিটিজেন অর গ্রিন কার্ড হোল্ডার, উনি তাকে অ্যাবিউজ করতেছেন, অত্যাচার করতেছেন। সেই ক্ষেত্রে উনি, যিনি বেনিফিশিয়ারি স্পাউস, মানে নন সিটিজেন স্পাউস, উনি সেলফ পিটিশন করে গ্রিন কার্ড নিয়ে বেড়ে যেতে পারেন। অথচ মানে এইরকম একটা ডেলিকেট একটা ব্যাপার, হ্যাঁ, যে সিটিজেনশিপটাকে, গ্রিন কার্ডটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তারা অত্যাচারটা করছে। আচ্ছা, সেইখানে ওই ভদ্রলোক এত কেস করা শুরু করলো, উনি নজরে চলে আসলেন। তারপর ইনভেস্টিগেশন শুরু হলো, এবং তার লাইসেন্স নাই, সোজা কথা আর কি। হ্যাঁ, এবং আদার থিংস। সুতরাং এটা ঠিক নয়। হ্যাঁ, ও আমাদের, সরি, আমাদেরই কমিউনিটির একজন মানুষ, নিউ ইয়র্কের না, নিউ জার্সির না, আমি 3টা জায়গার নাম বলবো একসাথে, তাহলে আর বলা হলো না কোন স্পেসিফিক জায়গায়। ডিএমভি, হ্যাঁ, ডিসি, কি মেরিল্যান্ড, ভার্জিনিয়া, এটার একটা মানে 3টাকে মিলে একসাথে ডিএমবি এরিয়া বলে। ওখানকার এক বাঙালি লোক, হ্যাঁ, ওখানকার এক বাঙালি লোক জেল কেটেছেন। হ্যাঁ, এই মানে মানে কুকীর্তির জন্য আর কি। কিন্তু যদিও পরে গিয়ে দেখলাম অমুকের সাথে ছবি, তমুকের সাথে ছবি, সবই চলিতেছে। কোনো অসুবিধা হয় নাই। কিন্তু কথাটা হচ্ছে যে এই ধরনের জিনিস আমাদের আশেপাশেও দেখা যায়। এখন পর্যন্ত আয়নায় আমি দেখি নাই,
কিন্তু কথাটা হচ্ছে যে কালকেও যদি আমার নামে শুনেন অবাক হবেন না। আমরা যখনই কাজ করি এগুলার সবকিছুই অ্যাকাউন্টেবল হয়ে কাজ করতে হয়। সুতরাং এটা নতুন কোনো জিনিস না যে তাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে ইত্যাদি, এটা সব সময় ছিল। আপনি যেমন আমরা যেহেতু মানে বাঙালি কমিউনিটিতে আমরা সাধারণত ইমিগ্রেশনটাকেই জানি, এই জন্য আমাদের মধ্যে কেউ উকিল হলে তাদেরকে বলা হয় ইমিগ্রেশন লয়ার। মানে এটা একটা পুরোপুরি ভুল ধারণা, সেটা আরেকদিন আলাপ করা যাবে। যাই হোক, আপনারা যদি ধরুন ইমিগ্রেশন ডিপার্টমেন্টে গেলেন, ওইখানে মানে ডজনসকে ডজন অ্যাটর্নির নাম দেওয়া আছে যারা মানে শাস্তি পেয়েছেন আর কি বিভিন্নভাবে। তো সুতরাং এটা সঠিক নয় যে এটা নতুন কিছু শুরু হয়েছে, একটা ভয়ার্থ ব্যাপার, এটা প্যানিকের ব্যাপার, নাতে। যারা অ্যাটর্নি তারা সবাই জানেন প্রত্যেকে, এবং তাদের বিরুদ্ধে কমপ্লেন করা যায়, তাদের বিরুদ্ধে শাস্তি হয়। এবং আরেকটা জিনিস আমরা বলে থাকি, যাদের এরকমের কেস আমরা রিভিউ করে দেখি তাদের প্রিভিয়াস লয়ার তারা ইনএফেক্টিভ অ্যাসিস্ট্যান্স অফ কাউন্সিল দিয়েছেন, তাদের কারণে যে আমার যে প্রসপেক্টিভ ক্লায়েন্ট তার ক্ষতি হয়েছে, তখন আমরা মানে আরেক লয়ার তাকে সু করতে পারে। অ্যান্ড দ্যাটস হোয়াট হ্যাপেন্স, ইনএফেক্টিভ অ্যাসিস্ট্যান্স অফ কাউন্সিল। হ্যাঁ, তো সুতরাং ওগুলা হচ্ছে, আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে, এটা নতুন কিছু না। এবং যেটা নতুন কিছু সেটা হচ্ছে, মনে হচ্ছে আপনি যদি এই কথা বলে থাকেন তার মানে আপনারা তো প্রচুর লোকজনের সাথে কথাবার্তা বলেন, আমাদের কমিউনিটিতে হয়তো এটা জানে না। ফলে আপনাদের যেটা করছেন সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা বলতে পারেন। এই কারণে যদি না জানে, যাতে তারা জানে যে আপনার লয়ারে যদি আপনার ক্ষতি করে থাকে, এবং এটার কোনো স্ট্যাচুট অফ লিমিটেশন নাই। হ্যাঁ, যদি ক্ষতি করে থাকে আপনার রাইট আছে এবং আপনার ডিউটি, আপনি তার বিরুদ্ধে সু করতে পারেন, এবং ওইটা দিয়ে আপনার কেসটা রিওপেন করা যায়। হ্যাঁ, এই ধরনেরও ব্যবস্থা আছে। সুতরাং যারা জানেন না, যারা হয়তো ভাবেন এত বড় লয়ার টাই পরে, হ্যাঁ, তার বিরুদ্ধে আমরা কি পারবো কিনা, নো, আপনার রাইট আছে। আপনি এলিয়েন হন, নন সিটিজেন হন, সিটিজেন হন, গ্রিন কার্ড হোল্ডার হন, আপনার রাইট আছে। আপনাকে যদি কেউ ক্ষতি করে থাকে, হ্যাঁ, অবশ্যই বুঝতে পারবেন যে জিনিসটা এত সহজ হবে না। হ্যাঁ, কিন্তু আপনার রাইট আছে, এইটা জেনে রাখেন। আমি কি এখানে শেষ করতে পারি? আপনি এরই মধ্যে পুরোটা ব্যাখ্যা করেছেন। আমাদের সাথে জনাব ইব্রাহিম চৌধুরী খোকন আছেন, ওনার কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, আমার একটা প্রশ্ন হচ্ছে যে মীর মিজান ভাই, আমরা জানি যে আমি নিজেও এই আদিম দুই পেশা, এক পেশা হচ্ছে যে ওকালতির সাথে জড়িত ছিলাম সাংবাদিক হওয়ার আগে। তো আচ্ছা, আমি ওই আগের পেশাটায় আর ফিরে যাচ্ছি না, আপনি না করছেন ওই ব্যাপারে আলাপ না করার জন্য। কিন্তু আইন পেশার নামে, আইন পেশা খুব কঠিন ভাবে আইনের দ্বারা নিয়ন্ত্রিত। সেখানে যেমন প্রত্যেকটা স্টেটের বার অ্যাসোসিয়েশন এরা কঠোর ভাবে এইসব নিয়ম নীতি দেখে থাকে, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা। আমাদের সাধারণ মানুষের জানা উচিত যে আইন অন্যান্য পেশাদারদের মধ্যেও মিসকন্ডাক্ট, আমরা সাংবাদিকরা যেমন খারাপ কাজ করি, অনৈতিক কাজ করি, কিছু কিছু আইনজীবীরাও অতীতে বিভিন্ন সময় খারাপ কাজ করেছেন এবং তাদের কঠিন শাস্তি। আমার মনে হয় সাংবাদিকের চেয়ে আমেরিকায় যদি খোঁজ করে দেখেন, আইনজীবীরা বেশি জেলে গেছেন, বেশি দণ্ডিত হয়েছেন, তাদের আইনের লাইসেন্স বাতিল হয়েছে। আমরা জনগণ এইটা নিয়ে, সাধারণ জনসমাজ এইটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আমরা বরঞ্চ খুশি হওয়া উচিত যে আইনের কঠোর নজরদারির মধ্যে যারা আইনজীবী হিসাবে লাইসেন্স নিয়ে আমার আশা ভরসা, আমার আইনগত অধিকার প্রতিষ্ঠার জন্য তারা দায়িত্ব গ্রহণ করেন, আমি তাকে পেশার জন্য নিয়োগ দেই, তিনি এই বাটপারি করেন, তার টাকা পয়সা নিয়ে তার উদাসীনতার কারণে আমার মামলাটা নষ্ট হয়। তো এই ব্যাপারে আমাদের সাধারণ মানুষ আরো খুশি হওয়া উচিত। আমি মীর মিজানকে একটাই প্রশ্ন করতে চাই যে এই ব্যাপারে আসলে আমাদের সাধারণ মানুষ বা জনসমাজের উদ্বিগ্ন হওয়ার মূল কোনো কারণ আছে কিনা? এই বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, বরং এই যে টাইম টেলিভিশনে এই ধরনের একটা ইম্পর্টেন্ট ব্যাপারে আলাপ করার একটা উদ্যোগ নিলেন, সেটা একটা সুখবর। যাতে করে যদি একজন মানুষও এটা নতুন খবরটা পায় যে ওনার কাজটা হয়তো ওনার অ্যাটর্নির ভুল এর কারণে, প্রতারণার কারণে, নেগলিজেন্সের কারণে ক্ষতি হয়ে যেয়ে থাকে, ওনার রাইট আছে এটা রিকোর্স পাওয়ার জন্য। অনেক আইনজীবীর কাছে গেলে আমার মনে হয় যে উকিল শিখাইয়া দেন যে আমি কিভাবে অ্যাসাইলাম ফাইল করব।
যে আপনি এই আওয়ামী লীগের কথা বলেন, আপনি এনসিপির কথা বলেন, আপনি জামাতে ইসলামের কথা বলেন, উকিল সাহেব ঠিক করে দিচ্ছেন যে মানে আমি কেমনে অ্যাসাইলাম চাই। এটা তো শুরুতেই একটা অনৈতিক কাজ। এই সমস্ত কাজ যে সমস্ত আইনজীবীরা করেন তারা শুরুতেই এই পেশার যে নৈতিকতা এটা ভায়োলেট করেন। এবং আপনার ক্লায়েন্ট হিসেবে কোনো সময় উকিলের কাছে গিয়ে বলার দরকার নাই যে আমি কিভাবে মানে রাজনৈতিক আশ্রয় চাইতে পারি, এর দরখাস্তটা আপনি লিখে দেন। আমার দরখাস্ত আমাকেই করতে হবে, আমার বিষয়গুলো তিনি সাজিয়ে আইনগতভাবে উপস্থাপন করবেন। এটাই কি ঠিক না মীর মিজান ভাই? মানে এর ব্যাপারে যদি একটু বলেন। আমি বলে আমি শুধু এইটুকুই বলতে চাই যে যারাই এই দেশে আছেন আমাদের কমিউনিটি, যারা বাংলাদেশ থেকে বেরিয়ে ইন্ডিয়া না, পাকিস্তান না, জার্মানি না, সুইডেন না, হ্যাঁ, সৌদি আরব না, এই পর্যন্ত যারা আসতে পেরেছেন, এমনকি বিশেষ করে যারা ওই সোকল ইল্লিগালি এসছেন, পাহাড় পর্বত পার হয়ে সমুদ্র পাড়ি দিয়ে, যেখানে তারা মারা যেতে পারতেন, পাশের লোক মারা গেছেন, জানাজা পড়ার সুযোগ পর্যন্ত পাননি, হ্যাঁ, এত বড় কষ্ট করে যারা এই পর্যন্ত চলে আসতে পারছেন, তাদেরকে আমি অত্যন্ত সচেতন মানুষ বলে মনে করি। তারা তাদের সেই সচেতনতা, তারা আপনি একটা কাজ করেন, আমি একটা কাজ করি, এই হচ্ছে আমাদের মধ্যে পার্থক্য। প্রত্যেকেই হয়তো উনি ইংরেজি কম বলতে পারেন, সেটা একটা ইস্যু হতে পারে, কিন্তু বুদ্ধিমত্তার দিক দিয়ে এখানে কেউ কিছু কম যান না। ওনারা নিজেরা বুঝবেন, ওই যে বলে যে নিজের বুঝ পাগলও বুঝে, হ্যাঁ, যেন এটা আমি বলার কি, এটা যিনি প্রশ্নটা করবেন উনি নিজেই জানে, ওনাকে মানে যখন উনি নিজেকে প্রশ্ন করে এটার উত্তর উনি পেয়ে যাবেন। ওনাদেরকে মানে এই যে সচেতনতাটা আছে, ওনার যে অতীতটা আছে, এটা যেন উনি ভুলে না যান। এখানে বাংলাদেশের অনেক বড় বড় পদের লোকজন এখানে আছেন, হ্যাঁ, এবং সেটা স্কুল টিচার হতে পারে, সেটা যে কোনো কাজের হতে পারে, হ্যাঁ, একটা ট্রাকের ব্যবসা ছিল, উনি হতে পারে, আজকেও দেখা হলো এরকম একজনের সাথে, হ্যাঁ, তো এরকম বিভিন্ন কিছু থাকতে পারে। উনি কিন্তু কিছু কম বোঝে না, ওনাকে ওই বুঝটা কাজে লাগাইতে হবে। এখানে এসলেই মনটা যেন ছোট না হয়ে যায়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে তথ্য নিয়ে আমরা আলোচনা করলাম, আজকে এই তথ্য নিয়ে এখানকার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোতে সংবাদ এসেছে এবং এই সংবাদগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আমার মনে হয় যে ব্যাখ্যাটা চলে আসলো, সেটা এই মুহূর্তে যারা টাইম টেলিভিশন দেখবে বা পরে তথ্যটা জেনে অবশ্যই তারা অনেকে উপকৃত হবে। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আপনাকে ধন্যবাদ এই তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। যারা প্যানেলে আছেন তাদেরকে আবারও শুভেচ্ছা মানে সালাম জানিয়ে, হ্যাঁ, আমি এখান থেকে বিদায় নিচ্ছি আর কি। ধন্যবাদ। আমি এখন ওই বাফেলোতে আছি, একটা কেসের ব্যাপারে আসছি, কালকে আছে, দোয়া করবেন। এবং এখানে নাকি প্রচুর মানে মানুষজন আছেন, যিনি ওই যে আমাকে নিয়ে আসলেন ড্রাইভ করে, মানে একজন প্রফেশনাল মানে ড্রাইভার মানুষ, উবারে আসলাম, তো উনি বললেন খুবই সুখী মানুষ, খুবই ভালো মানুষ। তো যাই হোক, মোট কথা হচ্ছে বাফেলোতে আছি, খুবই এখানে নাকি বড় কমিউনিটি আছে আর কি, এটা শুনলাম আর কি। আমি আরো, কিন্তু বড় কমিউনিটি হলে যেটা হয় সেটাও বলি। এখানে এক মানে সাদাসিধা মানুষ, এক ভদ্রমহিলা বাড়ি কিনেছিলেন, তো ওনাকে একজন হেল্পও করছে বাড়ি কিনাতে, আমি ওই এজেন্টের কথা বলছি না। পরে শুনি ওই যিনি ওনাকে হেল্প করেছে ওনার নামে নাকি এখন বাড়ি, হ্যাঁ। তো এই ধরনের ঘটনা ঘুরতেছে আর কি। তা আমরা একটু যদি সাবধানে থাকি ভালো হয়। তা আশা করতেছি ওই মহিলা তার বাড়ি ফেরত পাবে, দোয়া রাখবেন আর কি। ধন্যবাদ। এবং এই সংক্রান্ত যে কোনো আইনগত সহযোগিতার জন্য আমরা যেমন মীর মিজানের কাছেও যেতে পারি, অন্যান্য আইনজীবীদের কাছেও যেতে পারি। আইনজীবীরা অলওয়েজ তাদের সাহায্য নিয়ে আমাদের কাছের জন্য প্রস্তুত আছেন। জি মিজান ভাই, ধন্যবাদ। আমাদের এখানে আমাদের আরিফ আমাদের কাছে কবিতা দেলওয়ার আছেন, তারা সাহিত্য সম্মেলন নিয়ে ব্যাপক ব্যস্ত। আমরা যদি তার কাছ থেকে বিস্তারিত শোনার সুযোগ দেন আপনি, কবিতা আপা বলে গেলে আমরা অন্যগুলো বলি। এবং কবিতা দেলওয়ার আমি উপস্থাপন করি যে আমরা উত্তর আমেরিকায় আমাদের সাহিত্য সংস্কৃতিতে সাংবাদিকতায় কবিতা আপাকে, যদিও আজকে আলোচনা যারা দেখবেন তাদের 25 বছর বয়সের মনে হবে, কিন্তু সাংবাদিকতায় তিনি আমারও সিনিয়র। সো শি ওয়াজ এ রেসপেক্টেড নেম। এবং সাহিত্য সংস্কৃতি নিয়ে তিনি একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন। আমরা আরিফ যদি আপনাকে বলার সুযোগ দেন, আমরা এই ব্যাপারে বিস্তারিত শুনতে চাই।
আমি বাধ্য হয়ে একটু আবার এন্ট্রি করতে চাচ্ছি। আমি 93 থেকে ওনাকে দেখেছি, উনি আমাকে চিনবেন না। আম, মানে বাকি কথা না বলাই ভালো। উনি অনেক আগে থেকে এইসব ব্যাপারে জড়িত আমি জানি, এবং উনি অত্যন্ত বিখ্যাত মানুষ। আমার সালাম গ্রহণ করুন। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। আর আমার কথা কি আমি বলবো, নাকি আরিফ কিছু নিয়ে জিজ্ঞেস করতে চান, আপনি নাকি আমি এখন শুরু করবো? সাহিত্যই তো মানুষের জীবনকে অন্যরকম ভাবে সমৃদ্ধ করে, সেই সাহিত্যের অংশ হিসেবে একটা বড় দ্বিতীয়বারের মতো যে আনুষ্ঠানিকভাবে আপনারা যে আয়োজন করতে যাচ্ছেন, দর্শকরা তো সেটা শুনতেই চাইবে। আপনি আপনার কথা এখন বলতে পারেন। আচ্ছা, তো আমরা আসলে প্রথম বছর করলাম 2025-এ বাংলা সাহিত্য উৎসব। এটা আমরা নাম দিয়েছি এ কারণে, বাংলা সাহিত্য উৎসব শুধুমাত্র এখানে বই মেলা নয় বা সাহিত্য নিয়েই চর্চা নয়, এখানটাতে আমরা সাহিত্য সংস্কৃতি এবং আমাদের যে শেকড়, বাংলাদেশের শেকড়, সেটাকে নিয়েই আমরা কথা বলি। এখানে আমাদের সংস্কৃতিকেও প্রাধান্য দেয়া হচ্ছে, সাথে সাথে আমাদের সাহিত্য নিয়েও চর্চা করা হচ্ছে। তো আমরা এই বিষয়ে এগিয়ে আসার এটাই কারণ যে আমাদের যে নতুন প্রজন্ম এখানে আছে, তাদেরকে আমরা চাই যে আমাদের দেশ সম্পর্কে, আমাদের ভাষা সম্পর্কে, আমাদের সংস্কৃতি সম্পর্কে তারা যেন জানে। এবং সেটার কারণেই আমরা জি, আপনি কথা এগিয়ে যান। হ্যাঁ, তো সেটার কারণেই আমরা শুরু করেছি এটা। এবং এবার যেটা দেখা যাচ্ছে, আমরা যেটা পরিলক্ষিত করব আর এবারের বাংলা সাহিত্য উৎসবে, সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনার শুক্রবারে আমরা পরিচয় এবং শুভেচ্ছা বিনিময় পর্ব রেখেছি। এখানটাতে নতুন বইয়ের মোড়ক উন্মোচনা হবে, কিছু গান, কবিতা এগুলো থাকছে, এবং সাহিত্য বিষয়ে আলোচনা হবে। ঠিক তারপরের দিন সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হবে সাহিত্য উৎসব, যেখানটাতে সাহিত্য নিয়ে বিভিন্ন বিষয়ে কথা হবে, এবং সাহিত্যের বিভিন্ন অংশ আমরা ভাগ করে দিয়েছি, যেমন বাংলার বাইরে বাংলা চর্চা, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাহিত্যের ভবিষ্যৎ। তারপর আছে আমাদের সাংবাদিকতা এবং সাহিত্য, এরকম কলমের দুই ধারা এটাতে। তো এরকম বিভিন্ন বিষয় আছে, এবং নতুন বই নিয়ে আলোচনা হবে, কবিতা আবৃত্তি থাকছে, গীতি আলেখ্য থাকছে আপনার সাদাত হোসেন, যিনি আমাদের উদ্বোধক হয়ে এসছেন, সবাই চেনেন। তো তিনি এবারে আমাদের বাংলা সাহিত্য উৎসবের উদ্বোধন করবেন, এবং তার সঙ্গে সরাসরি দর্শকদের একটা পর্ব থাকছে। সেই পর্বটাতে তিনি দর্শকদের প্রশ্নের উত্তর দেবেন এবং আমার প্রশ্নের উত্তর দেবেন, আমি থাকবো সেটার সাথে। এবং সবচাইতে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কবি তারফিয়া ফয়জুল্লাহ, যিনি এখানে জন্ম, এখানে বড় হয়েছেন, কিন্তু তিনি যদিও ইংলিশে লেখেন, কিন্তু তার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ। তিনি বীরাঙ্গনাদেরকে নিয়ে লিখেছেন, তিনি নারীদের বিভিন্ন রকমের সমস্যা নিয়ে লিখছেন, তাদের নারীবাদ নিয়েও লিখছেন। তো তাকে আমরা পেয়েছি বিশেষ অতিথি হিসেবে। এবং আরো এদের সাথে আছেন বাংলাদেশ থেকে, আপনারা চেনেন আশরাফ কায়সার, খুবই নামকরা সাংবাদিক, তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক, এবং তার লেখা কিছু বই, যে বিচিত্রায় যখন তিনি কাজ করতেন, আমার সহকর্মী তিনি ছিলেন, তো যখন তিনি কাজ করতেন সেই সময় যে কাভার স্টোরি গুলো করেছেন, সেগুলো নিয়ে কয়েকটি বইয়ের সংকলন হয়েছে। এবং এবারে বইমেলাতে, অমর একুশে বইমেলাতে তার যেটা প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে আধা তার বায়োগ্রাফি। সেটা পরিপূর্ণ নয়, যেহেতু এখনো তিনি বেঁচে আছেন, তো তিনি এটাকে অর্ধেক করে রেখেছেন, বাকিটা উনি পরবর্তী কেউ লিখবে তার হয়ে। তো এগুলো নিয়েই আছে আমরা। তো ওই দিন সারাদিন ব্যাপী হবে, এবং বইমেলা চলবে। বইমেলাতে বাংলাদেশের বিভিন্ন যারা খুব প্রথম সারির প্রকাশনা সংস্থা, তারা আসছেন। অন্য প্রকাশ, বিদ্যা প্রকাশ, বাতিঘর, ইউপিএল, এবং নিউ ইয়র্ক থেকে আসছে মুক্তধারা, তারাও আসছেন। তো আর আমাদের যারা
স্থানীয় লেখকরা আছেন, কবিরা আছেন। আমাদের এটার আর একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের যারা স্থানীয় লেখক, কবি এবং সংস্কৃতি শিল্পী, তাদেরকে, সংস্কৃতি কর্মী, তাদেরকে আমরা এখানটাতে উপস্থাপন করতে চাই, যাতে করে তাদেরকেও মানুষ জানে তাদের লেখা নিয়ে। কারণ এদেশে তারা কাজ করছেন বিভিন্ন তাদের নিজস্ব পেশার বাইরে থেকে। এই সময়টা কিন্তু তাদের জন্য বের করাটা খুব কঠিন, কিন্তু তারপরে তারা নিরবিচ্ছিন্ন ভাবে করে যাচ্ছেন। তো সেটার আরেকটা আমরা এটাকে প্রমোট করব এবারে। এবং আরো যে আমাদের অনুষ্ঠানের শেষে আছেন রবীন্দ্রসঙ্গীতের খুবই জনপ্রিয় এবং গুণী শিল্পী অদিতি মহসিন, তিনি আমাদের শেষ করবেন। আমি একটু মাঝখানে কথার মাঝখানে একটু কথা যেটা বলতে চাই, অনেক আয়োজনের কথা যেভাবে শুনলাম, একই রকম ভাবে যেটা প্রশ্ন রাখবো যে এখানে এন্ট্রি করতে গেলে কোনো অর্থ খরচ করতে হবে কিনা, পাশাপাশি একদম নতুন চমক কি আছে যদি আপনি আমাদেরকে সংক্ষিপ্তভাবে বলতেন। আমাদের প্যানেলে আরো অনেকে আছে, আমরা অনেক বিষয় নিয়ে আরো কথা বলবো। আচ্ছা, তো এখানে এন্ট্রিটা শুধু আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে আমাদের মিট অ্যান্ড গ্রিট পর্বে, অর্থাৎ পরিচয় এবং শুভেচ্ছা বিনিময় পর্ব। সেটাতে আমাদের অতিথি যারা লেখক, শিল্পী, তাদেরকে আমরা অতিথি করে নিয়ে আসছি, তাদেরকে কোনো কিছুতে এন্ট্রি করতে হবে না। কিন্তু যারা এর মধ্যেই রেজিস্ট্রি করেছেন তাদেরকে, কিন্তু যারা আসবেন অনুষ্ঠান দেখতে তাদের জন্য আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে আপনার একটা লিংক আছে, ওই লিংকে গিয়ে সাইন আপ করতে হবে এবং ওটার জন্য প্রবেশ মূল্য পার পার্সন আমরা $50 করে ধার্য করেছি, যেহেতু আমরা ওখানে সান্ধ্য ভোজেরও ব্যবস্থা রেখেছি। তো এটা একটা যাতে করে আমরা অতিরিক্ত লোক সমাগম না হয়, আমাদের সীমার বাইরে যাতে না চলে যায়। তো এটা কিন্তু একটা বড় চমক। আমার মনে হয় না কখনো কোনো সাহিত্য উৎসব বা কখনো কোনো বই মেলাতে এই ধরনের প্রয়াস হয়েছে। আর যেটা বলছিলাম, নতুনের সাথে পুরনের যে সেতু বন্ধন, সেটাও আমরা এখানটাতে করব। আমাদের নিউ ইয়র্ক থেকে আহমদ মাজহারও আসছেন, শিরিন বকুল আসছেন, আরো অনেকেই আছেন, আমাদের স্থানীয় শিল্পীরা আছেন, তারা খুব নামকরা, এখানে খুব ভালো ভালো করে কাজ করছেন, তাদেরকেও আমরা নিয়ে আসব। আর এই এবারের আমাদের উৎসবে আমরা ইংরেজিতে লেখা বইয়েরও আমরা প্রমোট করব। এটার কারণটা হচ্ছে আমাদের বাচ্চা যারা, তারা যেন পড়তে পারে আমাদের বাংলার যে সংস্কৃতি, আমাদের বাংলার যে সাহিত্য চর্চা, সেটাকে অনুবাদ করে হলেও যেন তারা পড়তে পারে। এবং সেরকম দুটি বইকে আমরা এখানে পরিচয় করিয়ে দেবো। আর যেটা বলেছি যে আমাদের সাথে তারফিয়া ফাইজুল্লাহ, যিনি কবি, এদেশে অনেকের কথাই শুনলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় দর্শকরা যে মেসেজটি পাওয়া দরকার ছিল আপনার কাছ থেকে পেয়েছে। আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমি জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, আমার মনে হয় কবিতা দিলওয়ার চলে যেতে হবে, তার সাংগঠনিক ব্যাপক কাজ। আমি একটু জানিয়ে রাখি যে গত বছরও আমরা যোগদান করেছিলাম। আমরা প্রথম আলো একদম 10-15 জনের দলবল নিয়ে সেখানে উপস্থিত থাকবো এবং সাহিত্য নিয়ে, এটাই চমক যেটা বললেন তিনি, সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে দেশের বাইরে একদম টিকিট করে, রেজিস্ট্রেশন করে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকা বা এই আয়োজনটা একটা ভিন্নধর্মী আয়োজন। এবং বাংলাদেশের বাইরে বাংলা সাহিত্য সংস্কৃতি এভাবেই বেঁচে থাকবে এই সমস্ত প্রয়াসের মধ্য দিয়ে। আমি নিজেও থাকতেছি উপস্থিত হয়ে, কালকে পরশু আশেপাশে যারা থাকবেন সবাইকে আমিও কবিতা দেলোয়ারের পক্ষে, সাহিত্য এই উৎসবের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, অনেক ধন্যবাদ ইব্রাহিম চৌধুরী। আমি আপনার নামটা বলতে ভুলে গেছি। প্রথম আলো আমাদের পরিবারের একটা অংশ, বাংলা সাহিত্য উৎসবের, এবং তাদের কাছ থেকে আমি যে পরিমাণ উদ্দীপনা, আগ্রহ এবং সহযোগিতা পেয়েছি, সেটা আমি মনে করি তারা আমার পরিবার। এবং এবারও তারা আসছেন খুব নিজের উদ্যোগে এবং নিজে। আর আরিফ, আমাকে আজকে ডাকার জন্য অনেক ধন্যবাদ। আর ভবিষ্যতে যদি আমাদের ওই অনুষ্ঠান আবারও হয়, আপনাদের আমন্ত্রণ রইল সবার।
ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। একটু বার্নিং ইস্যুতে যেতে চাই জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, কারণ অনেক বার্নিং ইস্যু কিন্তু এখন আপনার কাছ থেকে দর্শকরা জানতে চাইবে। তার আগে আমি একটু বলে রাখি, ওয়াশিংটন ডিসির পাশে ভার্জিনিয়া, সেখানেও তরুণদের অনুপ্রাণিত করার জন্য একটা বড় ইভেন্ট হতে যাচ্ছে, এবং ওই ইভেন্টের একজন বড় কর্মকর্তা আমাদের সাথে যুক্ত হয়েছেন, মিষ্টি সরকার, তারও কথা শুনে আসবো। তার আগেও এখানে ডাক্তার শাকিলা শিমু, ডাক্তার আদিত্য আছেন, শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়েও আমরা কথা বলবো। কিন্তু তার আগে আমরা জনাব ইব্রাহিম চৌধুরী খোকনের কাছে যাব, যে আপনার নিউ জার্সিতে আমরা দেখলাম যে আইসির সাথে ওখানকার সাধারণ মানুষের যে বাক বিতণ্ডা আমরা অনুষ্ঠানের শুরুতে দেখিয়েছি, তো ভেতরে কি হচ্ছে বাইরের মানুষ জেনে যে একটা অস্থিরতা আমরা দেখলাম, এটা নিয়ে ছোট করে কিছু বলবেন? মানে আইস সেন্টারে যারা বন্দী হচ্ছেন, যারা নথিপত্রহীন অভিবাসী, তাদেরকে নির্যাতন হচ্ছে, কখনো মানে তারা সঠিক জায়গায় ডিটেনশন সেন্টারগুলোর ধারণ ক্ষমতার চেয়ে বেশি অবস্থায় থাকে। আমরা জানি যে নিউ ইয়র্ক, নিউ জার্সি, নিউ জার্সির মানুষ অভিবাসী বান্ধব, এবং মানে তারা এই সমস্ত সংবাদে খুবই উদ্বিগ্ন, এবং এই সমস্ত জায়গায় আইসি যেভাবে অপারেশন চালাচ্ছে, যেভাবে মানে বিভিন্ন ইমিগ্রেন্টরা নিগ্রহের শিকার হচ্ছেন, সাধারণ মানুষ তার পাশে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ কারা? আপনারা আমার মতো অভিবাসীরা, এবং এই অভিবাসীরা মানুষ যখন দাঁড়িয়ে যায়, এই দেশটা তো আইসের না, এই দেশটা কোনো সরকারের না, এই দেশটা কোনো নেতার না, এই দেশটা এই দেশের মানুষের। এই দেশের মানুষই তার নেতাকে নির্বাচিত করেছে। মানুষ যখন, হ্যাঁ, ইমিগ্রেশন আইনগতভাবে নিয়ন্ত্রণ করার জন্য মানুষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করেছে, এটা তার নির্বাচনী ম্যান্ডেট ছিল। কিন্তু এটা না যে আপনি অবৈধ তল্লাশির নামে মানুষকে নিগ্রহ করবেন, মানুষ পীড়নের শিকার হবে। যখনই পীড়নের শিকার হবে, দলমত নির্বিশেষে মানুষ দাঁড়িয়ে যায়। আমরা দেখেছি মিনিয়াপলিসে দুইজন শ্বেতাঙ্গ মানুষ, মানে শ্বেতাঙ্গ মানুষ মারা গেছে আইসের পক্ষে দাঁড়িয়ে। একজন বাংলাদেশি নারী সেখানে আইসের সামনে দাঁড়িয়ে মামলার শিকার হয়েছেন, আক্রমণের শিকার হয়েছেন। একইভাবে নিউ জার্সিতে সাধারণ মানুষরা মানে এই অভিবাসীদের পক্ষে দাঁড়িয়েছে, এই দমন নিপীড়নের বিপক্ষে দাঁড়িয়েছে, এবং নিউ জার্সির গভর্নর সহ, নিউ জার্সির আইন প্রণেতারা সহ, তারা সবাই বলতেছে যে আইনের প্রয়োগ হোক, কিন্তু আইনের প্রয়োগের নামে কোনো নিরীহ অভিবাসী তার নথিপত্র থাকুক না থাকুক, নথিপত্র না থাকলে সে আইন লঙ্ঘন করলে আইন অনুযায়ী তাকে ট্রিট করা হোক, প্রসেস করা হোক। আমি মনে করি এই বিষয়গুলা মানে এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, এবং নিউ ইয়র্কেও আমরা দেখেছি মানুষজন রুখে দাঁড়িয়েছে, এবং নিউ জার্সিতে রুখে দাঁড়ানোর বিষয়টা আজকে দেখলাম। এবং এই অস্থিরতা চলমান রয়েছে, এটা পরবর্তী পরিস্থিতি, এটা চলমান সংবাদ, এর আপডেট আমরা জানবো। জি, আপনার ডোনাল্ড ট্রাম্প, জনাব আবু তাহের ভাই আমাদের সিইও সবসময় আপনার ডোনাল্ড ট্রাম্প কথাটা ইউজ করে, আমিও কিছুটা ইউজ করার চেষ্টা করলাম। আমরা দেখলাম যে এরই মধ্যে ইরান যুক্তরাষ্ট্র যে সমঝোতা স্মারকের যে একটা খসড়া ব্যাপারে আমরা সংবাদে বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, কিন্তু এই ব্যাপারে সন্তুষ্ট নয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, এটা উল্লেখ এসেছে। তো যুদ্ধ পরিস্থিতি নিয়ে স্বাভাবিকভাবে দর্শকরা সবসময় আপডেট খবর জানতে চায়। আপনার কাছে কি সর্বশেষ আপডেট কোনো খবর আছে? সর্বশেষ আপডেট খবর হলো যে প্রথম হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আমার এবং আপনারও আমাদের প্রেসিডেন্ট। সো নো ম্যাটার হোয়াট, আমরা সবাই ওন করি আমাদের প্রেসিডেন্টকে। এখন ডোনাল্ড ট্রাম্পের মানে নির্বাচিত হওয়ার পর একজন প্রেসিডেন্ট যখন হন, সারা দেশের মানুষের প্রেসিডেন্ট, তার নীতি কিছুটা আপনি সমর্থন করেন, কিছুটা অন্যরা করেন, কিছুটা আমি করি, কিছুটা করেন না। এখন ইরান যুদ্ধ নিয়ে কি হচ্ছে, প্রতিদিন নতুন তথ্য। ইরান যুদ্ধ নিয়ে আমার মনে হয় যুদ্ধ আর বেশি দিন চালানোর অবস্থা কারোই নাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটা থেকে বেরিয়ে আসতে চান। এখন আমরা একটা সমঝোতার সংবাদ দেখতে পাচ্ছি। এই সমঝোতা আগামী 60 দিনের মধ্যে কি হবে, দুই পক্ষই বলতেছেন সমঝোতাটা চূড়ান্ত না। এই সমঝোতাটা কি হবে? হরমুজ প্রণালী একটা মূল ফোকাস পয়েন্টে চলে আসছে। হরমুজ প্রণালী আগে ছিল সকলের জন্য অবারিত, কিন্তু এরপরে যুদ্ধ যখন শুরু হলো, ইরান তার কৌশলগত অবস্থান নিয়ে তারা মার খেয়েও হরমুজ প্রণালীর উপর তাদের একটা দখলদারিত্ব, এবং সেখানে টোল আদায়ের ব্যবস্থা করায় সমস্ত বিশ্বের তেলের উপর চাপ পড়লো, এবং এই চাপ প্রেসিডেন্টকেও মোকাবেলা করতে হচ্ছে। এখানে প্রতিদিন গ্যাসের দাম, তেলের দাম বাড়ছে। সো এখন এই হরমুজ প্রণালী আবারও বারিত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, এটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন নতুন সমঝোতা অনুযায়ী। ইরান বলছে এটা এখনো ফাইনাল হয় নাই। আবার যে নিউক্লিয়ার শক্তির জন্য মানে শক্তি থাকবে না ইরানের, এই কারণে আমরা সেখানে গেলাম, তারা নাকি সেটা সারেন্ডার করবে। তারা বলতেছে এই ধরনের কোনো চুক্তি এখনো ফাইনাল হয় নাই। আমরা ফাইনাল চুক্তি কি হবে সেটা জানবো, কিন্তু আপাতত আমরা দেখলাম
যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি যুদ্ধে গেলেন, সেই যুদ্ধে যাওয়ার প্রথম টার্গেটটা কি ছিল? ইরান যে রেজিম ইরানের ক্ষমতা চালাচ্ছে তাদেরকে উৎখাত করা। যে কোনো কারণে হোক সেই বিষয়টা তো সফল হয় নাই। হয়তো ইরানকে খুব বেশি করে লস করা গেছে, অনেক ক্ষয়ক্ষতি করা গেছে, কিন্তু তাদের রেজিমের বিরুদ্ধে ইরানের সাধারণ মানুষ দাঁড়িয়ে একটা পাল্টা রেজিম, একটা পাল্টা সরকার তার গঠন করে নাই। তারা সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের সেই রেজিমের যে অবশিষ্ট মানুষজন আছে তাদেরকে ধরে রাখার চেষ্টা করতেছে। তো সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম লক্ষ্যটা অর্জিত হয়েছে বলে আমি মনে করি না। কিন্তু শুনেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন একজন অ্যারোগেন্ট প্রেসিডেন্ট বলে আমি মনে করি না। তিনি ব্যবসায়ী মানুষ, তিনি নানান কথা বলেন কিন্তু আবার কৌশলের সময় ছাড়ও দেন। তো এই ছাড় ছুড়ের মধ্য দিয়ে একটা সমঝোতায় আসার চেষ্টা করতেছেন, এবং আমরা তো জিতি না জিতি আমরা আমাদের জয় আমরা ঘোষণা করব। এবং এই জয়টা কিভাবে হবে এটা আগামী 60 দিনের মধ্যে একটা সমঝোতা চূড়ান্ত হলে, এটা নেপথ্যে অনেক দেশগুলো কাজ করতেছে, বিশেষ করে আরব বিশ্বের লোকজন, ইউরোপিয়ান ইউনিয়ন। এবং এই সমঝোতা চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা উত্তেজনার মধ্যে থাকব। এবং মিডল ইস্টের এই পুরা খেলাটার জন্য আমরা জানি ইসরায়েল ইজ এ গুড প্লেয়ার, এবং ইসরায়েলকে এই যুদ্ধকে প্রলম্বিত করবে অথবা শান্তি চুক্তিকে বাধা দেওয়ার জন্য একটা প্রয়াস চালাবে। কিন্তু সেটা সব মোকাবিলা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে মানে শান্তি চুক্তিতে আসতে পারেন, এবং ইরানও মানে তাদের এই পরাজয় বা তাদের এই অবস্থাটা মেনে নিয়ে কিভাবে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের শর্ত অনেকগুলো মেনে নিয়ে কিভাবে একটা সমঝোতা আসতে পারে, সেটা যদি আসে আপাতত আমরা শান্তির জন্য অপেক্ষা করতে পারি। তবে আপনার আমার সাধারণ মানুষের সকলেরই প্রত্যাশা যুদ্ধে যেন আর না হয়। সেখানে কে জিতছে? আমেরিকা অনেকেই থাকেন, এখানে আমেরিকা জিতছে না বা আমেরিকা হেরে যাচ্ছে এটা শুনলে এখানে আমেরিকায় বসবাস করেও তারা সুখ বোধ করেন। আমরা মনে করি এই সুখ বোধের দরকার নাই। আমরা যুদ্ধ চাই না, যুদ্ধটা থেমে যাক, যা হয়েছে হয়েছে। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমি বিশ্বাস করি তিনি কৌশলগতভাবে সমঝোতা করে ভালো একটা চুক্তিতে আসার মতো একজন লিডার দেন, এবং তিনি আবার সেটা প্রমাণ করবেন। আপনি আমাদের সাথেই থাকুন। জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, আমাদের সাথে দুইজন ডাক্তার যোগ হয়েছেন, শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলবে। আর আপনাকে বলি যে বাংলাদেশ বাংলা সাহিত্য উৎসবের পাশাপাশি ভার্জিনিয়াতেও একটি বড় ইভেন্ট হচ্ছে। আপনার প্রথম আলো সেই পরিবারের বা সেই ইভেন্টেরও পাশে থাকবেন, তার জন্য আমাদের মিষ্টি সরকার আছেন, সেই ইভেন্ট নিয়ে কথা বলবেন। তার আগে যে দুজন চিকিৎসক আমাদের সাথে আছেন আমি তাদেরকে অনুরোধ করব, আমরা অনুষ্ঠানের শুরুতে যে বিষয়টি বলেছি যে শিশুদের মানসিক স্বাস্থ্যে অভিভাবকদের করণীয়, আমরা খুব স্বাভাবিকভাবে লক্ষ্য করছি প্রিলিমিনারি কিংবা মিডল স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে মোবাইল ফোবিয়া খুবই গুরুত্বপূর্ণভাবে এফেক্ট করেছে। ট্যাব ফোবিয়া, তারা খেলার মাঠে যাওয়ার থেকে এই যান্ত্রিক ইকুইপমেন্টের প্রতি যে অধিক আগ্রহ, এই ক্ষেত্রে অভিভাবকদের করণীয় কি? আপনারা দুইজন যদি এই বিষয়ে একটু কথা বলতেন। প্রথমে ডাক্তার আদিত্যকে বলবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সবাইকে। আরিফ ভাই, অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকাল, যে শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আসলে অভিভাবকদের হাতটা অনেক 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 জরুরি। একটা শিশুর মানসিক বিকাশে পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাবা মা, অভিভাবকের আচরণ, ভালোবাসা, সময় এবং সমর্থন একটি শিশুর আত্মবিশ্বাস ও মানসিক সুস্থতা গড়ে তোলে। তো আপনি যেটা বলেছেন স্পেশালি মোবাইল স্ক্রিনের কথা, স্ক্রিন টাইমটা নিয়ন্ত্রণ করা সত্যি অনেক জরুরি। অতিরিক্ত মোবাইল গেম বা সামাজিক যোগাযোগ মাধ্যম শিশুর মানসিক স্বাস্থ্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তো এটা আসলে আমরা দেখছি যে কিছু নতুন রিসার্চও দেখা গেছে যে একটা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মোবাইল স্ক্রিনিংটা থেকে একটু দূরে রাখার জন্য অভিভাবকদের বলা হয়েছে। এবং আরো কিছু জিনিস আসলে যদি আপনি দেখেন আরিফ ভাই, আরো অনেক কিছু জিনিস কিন্তু এর সাথে জড়িত। যেমন শিশুর কথা মনোযোগ দিয়ে অনেক অভিভাবক শুনে না, তখন অনেক সমস্যা দেখা দেয়। এরপর অতিরিক্ত চাপ দেওয়া হয় শিশুদেরকে পড়াশোনায়, যার কারণে তাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো চলে আসে। বিশেষ করে আপনি যদি দেখেন আমেরিকাতে কিন্তু অনেক বেশি, কারণ বাচ্চারা অনেক অল্প সময়ই বাবা মার হাত থেকে সরে যায়, কারণ এখানে কালচারের অনেক ডাইভার্সিটি রয়ে গেছে। যার কারণে শিশুর সাথে সময় কাটানোটা অনেক জরুরি। খেলাধুলা করা, গল্প করা, একসাথে খাওয়া দাওয়া করা, সবকিছু মিলে আর কি।
একই সাথে আমি ডাক্তার শাকিলাকে বলবো যে আপনার এই বিষয়ে কোনো মন্তব্য আছে কিনা। আমার মন্তব্য হচ্ছে যে আপনি একটা শিশুর কাছ থেকে কিছু কেড়ে নিতে চাইলে আপনাকে অল্টারনেটিভ একটা কিছু প্রথমে ইন্ট্রোডিউস করতে হবে। আমরা বলে ফেললাম যে পেরেন্টসরা যেন ডিভাইস ইউজ করতে না দেয়, বিশেষ করে খাওয়ার সময় ডিভাইস ইউজ করতে দেওয়া যাবে না, কিংবা রাতে ঘুমানোর আগে 2 ঘন্টা কোনো রকম ব্লু রেডিয়েশন বা যেটাকে বলে এটি কোনো ডিভাইস ইউজ করা যাবে না, স্ক্রিন থেকে দূরে রাখা লাগবে। তো কিন্তু আসলে এটা কতটুকু সম্ভব এই যুগে, কিন্তু এটা খুব বেশি সম্ভব না। তো আপনি যখন বাচ্চাকে আউটডোর স্পোর্টস এর দিকে নিয়ে যাবেন, তাকে বিভিন্ন ধরনের, আপনি টেবিল টেনিস হতে পারে, বা আপনি সুইমিং হতে পারে, বা এমনিতেই আপনি পার্কে নিয়ে গেলেন মাঝে মানে সপ্তাহে 2-4 দিন খেলাধুলা করার জন্য, এটা কিন্তু বাচ্চার ডিভাইস অ্যাডিকশনটা কমাবে। তো আর তাছাড়া এখনকার বাচ্চারা কিন্তু খুব সহজেই অ্যাংজাইটি, বোরডম এগুলাতে ভুগতেছে। তো তখন যেটা হয়, বাচ্চারা ডিভাইস অ্যাডিকশনটা নিজে, মানে কেউ তো কোনো অ্যাডিকশনই কেউ ইচ্ছা করে না, সেটা বড় হোক আর ছোট হোক। তো আমরা প্রথমে যদি চিন্তা করি যে এটার বিপরীতে তাকে আমি কি দিতে পারি, তো কোয়ালিটি টাইমের কোনো বিকল্প নাই। সাথে হচ্ছে যে আপনি যদি আউটডোর অ্যাক্টিভিটিসটা বাচ্চাকে একটু ইন্টারেস্টেড করাইতে পারেন, তাহলে এটা অনেকটা হেল্প করবে। আর রুলস যেগুলো আপনি একটা ফ্যামিলি তো একটা ইনস্টিটিউশন, তো এখানে আপনি যে রুলস গুলো ইন্ট্রোডিউস করবেন, রুলস গুলোকে ধরে রাখতে হবে। যে একটা না আমি 3-4 দিন খুব রুলস মেনে চললো বাচ্চা, তারপরে আমি আমার নিজেই ভুলে গেলাম, সেটা করা যাবে না। রেগুলারিটিটা মেনটেন করলে একটা সময় বাচ্চা কিন্তু নতুন রুটিনে অভ্যস্ত হয়ে যাবে। তো আপনি যেমন হোমওয়ার্ক করার আগে কোনো ডিভাইস দেওয়া যাবে না, সেক্ষেত্রে বাচ্চা নিজেই জানে যে আমাকে আগে হোমওয়ার্কটা শেষ করতে হবে। তারপরে আপনি রুটিন করে দিলেন যে তুমি এই 2 ঘন্টা হচ্ছে গেমস খেলবা, তারপরে 2 ঘন্টা আমরা পার্কে যাব, খেলাধুলা করব। রুটিনটা নিয়ে আসতে পারলে, এবং খাওয়ার সময় যে ডিভাইসের দিকে তাকানো, এটা একদম আপনার নিউবর্ন থেকে টডলার পর্যন্ত, বা আরো বড় বাচ্চারা পর্যন্ত, মাঝে মাঝে আমরাও দেখা যায় মোবাইলের দিকে তাকিয়ে থেকে খাওয়া দাওয়া করছি। তো ওইটা মিলের টাইমে ডিভাইস থেকে দূরে রাখা, এটা হচ্ছে খুব সহজ এবং ইম্পর্টেন্ট একটা মানে স্টেপ হইতে পারে শুরুর দিকে। যে খাওয়ার অভ্যাসটা যখন আপনি বাচ্চাকে, একে হচ্ছে খাওয়ার প্রতি তার যে ইন্টারেস্ট, এটা কিন্তু থাকে না, সে ওই ডিভাইসের দিকে তাকায় তাকে খাচ্ছে, খাওয়ার টেস্ট বা খাওয়ার যে নিউট্রিশন কোনো কিছু সে না বুঝেই খাচ্ছে, অন্যমনস্ক ভাবে খাচ্ছে। এটা কিন্তু হেলদি খাওয়ার জন্যও এটা হেলদি হ্যাবিট না। ডিভাইসের কথা তো পরেই আসি। তো প্রথমে এটা শুরু করা উচিত, আউটডোর অ্যাক্টিভিটিসে একটু অভ্যস্ত করা উচিত, এবং কিছু ফ্যামিলিরা যদি পাশাপাশি কিছু নেইবাররা মিলে চিন্তা করে যে এই 3টা বাসার বাচ্চারা একসাথে খেলতে যাবে, সবাই তো চাকরি করে, আমেরিকা তো বাবা মারা বেশিরভাগই ফ্যামিলিতে 2জনই কাজ করে, তো আপনারা ওইটা অল্টার করে যে আজকে এই বাচ্চাদের বাবা নিয়ে যাবে সবাইকে। তো এইভাবে খেলাধুলার একটু অ্যারেঞ্জ করলে সুস্থ থাকা যায়, ডিভাইস অ্যাডিকশন থেকে বাঁচা যায়, এবং ওভারঅল আর কি একটা হেলদি এনভায়রনমেন্ট তৈরি হয়। আর শুরু থেকে যদি 6 মাস বয়স থেকেই এটা কন্ট্রোল করা না যায়, বাচ্চা 3-4-5 বছর বয়স হওয়ার পরে কন্ট্রোল করতে চেষ্টা করে বড়রা, এটা একটু কঠিন আসলে। যেটা করতে হবে, এটা একদমই জন্মের পর থেকে, বাচ্চা পেটে থাকার সময় থেকে আপনাকে ডিটারমাইন্ড হইতে হবে যে এই বাচ্চাকে আমি কিভাবে বড় করব। তো এখন কিন্তু অনেক প্রিনেটাল কোর্সেস আছে, পোস্টপার্টাম অনেক রকমের কোর্স আছে, বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আছে বাবা মায়ের জন্য। ওইগুলা করলে যেটা হয়, বাবা মায়েরা বুঝতে পারবে শিশুর জন্য কোনটা ভালো কোনটা খারাপ। তো এটাই আর কি আমি যেটা বলবো। জনাব ইব্রাহিম চৌধুরী খোকন সহ প্যানেলে যারা আছেন, আপনাদের কোনো প্রশ্ন আছে? না, আমার প্রশ্ন হচ্ছে যে ডক্টর শিমু যেটা বললেন, দিস ইজ দ্য ক্রাইসিস অফ আওয়ার টাইম। মানে আমরা জানি না, শুনেন, আমি সারাদিন ডিভাইস নির্ভর জীবন যাপন করি। এখন আমি আমার ছেলে মেয়েকে কেমনে বলি যে তোমার ওইটা বলার কোনো কাজ, মানে ইট ইজ ভ্যালুলেস। এখন আমি এখানে সুন্দর সুন্দর কথা বলতে পারি, কিন্তু আমি জানি না, এটা আমার কাছে সবচেয়ে জটিল মানে এই বিষয়। এবং যেহেতু মানে আমি আমার জীবন নিয়ে শুধু খেলা করি না, আমি যখন একটা সন্তান, একটা শিশু বড় হচ্ছে, এরাই আগামী প্রজন্ম, এবং তাকে কি মানে এটা খুব জটিল। এবং আমি জানি না এই ক্রাইসিস থেকে আমাদের এই বর্তমান সময়টা কিভাবে যাবে, অথবা এই ক্রাইসিসের পরবর্তী ধাপটা কি হবে। আপনারা যারা চিকিৎসক, আপনারা যারা মনোবিজ্ঞানী, আপনারা যারা সমাজ বিজ্ঞানী, কিন্তু আমিও যখন একটা পরিবারের মানুষ, আমি যে আগে বললাম যে আমি সার্বক্ষণিক এই যে খাওয়ার সময় আমি তো সাংবাদিকতা করি, খাওয়ার সময় আমার টেলিফোনটা আমি অফ রাখার কোনো সুযোগ নাই।
সো আমার পাশেই বসে আমার ছেলে যখন বা আমার মেয়ে দেখতেছে, আমার মানে ছোটরা দেখতেছে, আমি তাকে এই উপদেশ দিলে কতটা কাজে হয়। সো দিস ইজ এ ক্রাইসিস অফ আওয়ার টাইম। এবং আমি মনে করি আমরা যে যার মতো করে নিজস্ব একটা পদ্ধতি বের করেই আমাদের এগোতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আমার কোনো প্রশ্ন নাই, আমার অনেকটা উদ্বেগ আছে এবং আমি জানি সবাই এটা নিয়ে উদ্বিগ্ন। আমার মনে হয় একই উদ্বেগ আমারও। আমি ডাক্তার শাকিলার সময় যে বিষয়টি বলল যে অন্য কিছুতে কনভার্ট করা শিশুদের মনোযোগকে, তো অন্য কিছু থেকে কনভার্ট করাটা কি কতটুকু সহজ? দুজন ডাক্তার আছেন, আপনারা যদি উত্তরটা দিতেন। ডাক্তার আদিত্য। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, হ্যাঁ, কোনো কিছুই আমাদের জীবনে সহজ হয় না। হ্যাঁ, আপনি যখন নতুন একটা চাকরি শুরু করবেন, আপনাকে প্রতিদিন 9টায় চাকরিতে ঢুকতে হবে, 5টায় বের হইতে হবে। এটা আপনার কয়দিন ভালো লাগবে? কিন্তু আপনি কিন্তু বছরের পর বছর এটা করে যাচ্ছেন, বছরের পর বছর এটা হচ্ছে। আপনি কখনোই কিন্তু ওই 9টার চাকরি 10টায় যাচ্ছেন না, আর 9টার চাকরি 8:30টায় ঢুকছেন না। কিভাবে যেন আপনি মেনটেন করছেন? আপনার সন্তান যদি আপনার চাকরির থেকে, আপনার জীবনের থেকে মূল্যবান হয়, ইউ উইল ফাইন্ড আ ওয়ে। আরেকটা কথা হচ্ছে যে ওয়ান সাইজ ডাজ নট ফিট অল। সব বাচ্চার ক্ষেত্রে আপনি একই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার বাচ্চার ক্ষেত্রে একটা প্রযোজ্য, আরেকজনের বাচ্চার ক্ষেত্রে আরেকটা প্রযোজ্য। আপনার বাচ্চাকে আপনি কিভাবে, অলরেডি হয়তো একটা বয়সে এসে পৌঁছে গেছে, আপনি ওইটা হঠাৎ করে চেঞ্জ করতে পারবেন না। আপনাকে আস্তে আস্তে এটা নতুন লাইফস্টাইলের সাথে ওকে তৈরি করে, ইনকর্পোরেট করে আপনাকে আগাইতে হবে। এইটুকুই আমি বলবো আসলে। তো আপনি যখন নতুন একটা কিছু বাচ্চার ভালোর জন্য করতে চাবেন, আপনাকে প্রথমে ওই পরিশ্রমটা করার জন্য তৈরি হইতে হবে। যে আমি বললাম বাচ্চাকে এটা ইউজ করো না, এটা তো হইতে পারে না। বাচ্চা তো আপনাকে দেখে শিখবে, চারপাশের পরিবেশ থেকে শিখবে। তার স্কুলে তাকে আইপ্যাড দিয়ে দিচ্ছে, ল্যাপটপ দিয়ে দিচ্ছে, আপনি কিভাবে এটা থেকে থামাবেন? তো আপনি যেইটুকু টাইম পাবেন, ওই যে আমি যেটা বললাম শুরুতে, আপনি খাবারের রুটিনের সময় যে আমি স্ক্রিন দেখবো না, তখন আপনি একটা পাজল টাইপের কিছু দিয়ে দেন টেবিলে। আপনি অন্য কোনো এমন একটা ডিভাইস দেন যেটা হচ্ছে ম্যানুয়াল ডিভাইস, হাত দিয়ে তাকে অনেক কিছু করতে হবে, একটা কিছু বানাইতে হবে, একটা ক্রিয়েটিভ কিছু দেন, কাগজ কলম দেন, ড্রয়িং পেন অ্যান্ড পেন্সিল পেপারস দেন। কিছু একটা তাকে ব্যস্ত রাখলে আপনি সে কিন্তু ডিভাইসের দিকে যাবে না। তো ডিভাইসটা আমার হাতে আছে দেখে আমি আমার বাচ্চাকে দিয়ে দিলাম, খুব ইজি একটা সলিউশন মনে হচ্ছে। এটা না করে আমি কিন্তু খাতা কলম নিয়ে, কাগজ নিয়ে বসে ওকে ড্রয়িং করাইতে পারি, পাশাপাশি খাওয়াটা করতে পারি। অথবা আরো অনেক পদ্ধতি আছে, বিভিন্ন ধরনের খেলা আছে যেগুলাতে আপনার অনেক সময় দিতে হয় বাচ্চার। সেটা সে একটা ধরেন যে কোনো লেগো সেটস বলেন, বা বিভিন্ন রকমের ছোট ছোট থাকে এখন, যেরকম আমরা রোবোটিক বিভিন্ন টয় পাওয়া যায়, ওগুলা দিয়ে বাচ্চা ছোট ছোট পার্টিকেলস যোগ করে করে একটা কিছু বানায়। ওগুলাতে বাচ্চা কিন্তু অনেক মজা পায়। কিন্তু আমরা দিচ্ছি কয়জন ওই সমস্ত মানে স্টেম ফ্রেন্ডলি নতুন ইগুলো, আমরা রোবোটিক টয়েস গুলা কয়জন বাবা মা কিনছি বা দিচ্ছি? আমরা ওই ডিভাইসটাই তো হাতে ধরায় দিচ্ছি, খাও তাড়াতাড়ি খাও। এটা না করে আপনি বেটার যেই খেলনাগুলায় সময় লাগে অনেক, ওইগুলা দেন। শুধু একটা পুতুল দিলে হবে না, পুতুলের মধ্যে তো সময় লাগে না, পুতুলকে ধরলাম একটু খেললাম শেষ হয়ে যাচ্ছে। তো এটা আর কি, বিভিন্ন অল্টারনেটিভ আপনাকে ভাবতে হবে, খুঁজতে হবে। ডাক্তার আদিত্য, আপনার কিছু বলার আছে এই বিষয়ে? হ্যাঁ, থ্যাংক ইউ আরিফ ভাই। শিমু আপু আসলে অনেক, আমার কিছুই আসলে বলার থাকে না, উনি এত সুন্দর করে বুঝিয়ে বলেছে, আসলে এখানে আর কিছু বলে থাকে মানে বলার কিছু নেই। বাট আমি একটু অ্যাড করবো আরেকটা কথা। ইব্রাহিম ভাই যেটা বলছে, আসলে আমাদের কর্মক্ষেত্রে আপনি, যদিও আমরা ডাক্তার, আমাদের কিন্তু সবসময় ল্যাপটপ ফোনেই কাজ করতে হচ্ছে, অতিরিক্ত সময় দিতে হচ্ছে। তো ওই সময়টা আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে। সীমাপু যেটা বলছে যে আমাকে মাথায় নিতে হবে, যেহেতু আমার সন্তান জন্মগ্রহণ করছে, আমাকে ওকেও সময় দিতে হবে, এবং ওকে কিভাবে আমি মানুষ করব আমি অলরেডি প্ল্যান করে ফেলছি। তো আমাকে, আমার জন্য কাজটা যেমন গুরুত্বপূর্ণ, আমার জন্য আমার সন্তান অনেক গুরুত্বপূর্ণ। ওকে আমি সম্পূর্ণ সময় দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমার কাজের ফাঁকে ফাঁকে 10-15 মিনিট হলেও আমি তাকে সময় দিতে হবে। কিন্তু আরেকটা বিষয় আমি বলবো যে শিশুরা কিন্তু সবসময় অ্যাট্রাকশন চায়, মানে ওরা কিন্তু অ্যাটেনশন জিনিসটা খুব, বাবা মার কাছ থেকে হোক, সবার কাছ থেকে খুব অ্যাটেনশন চাইবে। ওই অ্যাটেনশন যখন ওরা চাইবে, ওদেরকে সেই অ্যাটেনশনটা দিতে হবে। ওইটা থেকে যদি ওরা না পায়, তাহলে কিন্তু ওরা আসলে অন্যদিকে চলে যাবে, ওরা অন্য জায়গায় চলে যাবে অ্যাটেনশন নেওয়ার জন্য। ঠিক আছে, কোথায় তার অ্যাটেনশন হবে? তো আমরা একটু ওটা খেয়াল রাখবো যতটুকু পারি, এবং তাকে বোঝানোর চেষ্টা করবো যে কাজটা আমি কেন করছি, ওকে আমি ওভাবে বিজি করবো, ওর যেসব জিনিস নিয়ে ইম্পর্টেন্স আছে সেগুলোতে আমি বিজি করে দেবো তাকে। এটাই আর কি বলার, আর কিছু না। ধন্যবাদ।
দুজন ডাক্তারই খুব চমৎকারভাবে শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বললেন, পাশাপাশি অনেক উপদেশও দিলেন। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমাদের সাথে মিষ্টি সরকার দীর্ঘ সময় ধরে আমাদের সাথে আছেন এবং জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, আপনি প্রথম আলো নর্থ আমেরিকার সর্বোচ্চ পর্যায়ে আছেন এবং যে কোনো ধরনের বিষয়কে তুলে ধরার জন্য আমরা কিছুক্ষণ আগে বাংলা সাহিত্য উৎসব নিয়েও কথা বলেছি। একই রকমভাবে ওটার কাছাকাছি একটা উৎসব মিষ্টি সরকাররা আয়োজন করতে যাচ্ছে। আমরা এখন মিষ্টি সরকারের কাছে চলে যাব, কি সেই আয়োজন বা টাইম টেলিভিশন পরিবার বা গণমাধ্যমের কাছেও আপনাদের কি চাওয়া পাওয়া আছে? ধন্যবাদ আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে এক ফ্রেমে দেখতে পেরে আমার ভীষণ ভালো লাগছে এবং আমি আপ্লুত আপনাদের মতো এত বুদ্ধিদীপ্ত মানুষের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি, কিছু শেখার সুযোগ পাচ্ছি। আমার ভীষণ ভালো লাগছে। সেই সাথে এটা ভাবতেও ভালো লাগছে যে এতগুলো মানুষের সামনে আমি আমার ইভেন্টটিকে প্রেজেন্ট করতে পারছি। ছোট্ট পরিসরে হলো, সেটি হলো আগামী 27শে জুন স্যাটারডে বিকেল 5টা থেকে 10টা প্রথমবারের মতো ডিএমবিতে দি বিগেস্ট অ্যান্ড দি ব্যাডেস্ট ওপেন এয়ার কনসার্ট হতে যাচ্ছে, যেটি এর আগে কখনোই ডিএমবি এরিয়াতে হয়নি। সাধারণত বাঙালিরা যে কোনো কনসার্ট করতে যায় পার্কে কিংবা স্কুলে, আমরা এই সাহসিকতাটা দেখিয়েছি, বিপুল অর্থ লগ্নি হয়েছে। তবুও আমরা আসলে চেষ্টা করেছি নতুন প্রজন্মের সব গায়কদের, প্রতিভাবান সব গায়কদেরকে এখানে আনার এবং সেই সুযোগটি দেওয়ার। কেননা যে যতই ট্যালেন্টেড হোক, সে যদি একটা সঠিক প্ল্যাটফর্ম না পায় তাহলে সে কিন্তু তার ট্যালেন্টটা শো করতে পারে না। তো আমাদের মনে হয়েছে যে আমরা ব্র্যান্ডের পেছনে না, আমরা নিজেরাই ব্র্যান্ড তৈরি করব। এজন্য আমরা কিছু ট্যালেন্টেড আর্টিস্টকে এখানে এনেছি। তো আমরা চেষ্টা করছি নতুন প্রজন্ম, আমরা সবাই এটা আমরা স্বীকার করি না করি, আমরা এটা জানি যে আমরা নতুন প্রজন্ম কিন্তু অতটা শিল্প সাহিত্য নির্ভর হচ্ছে না। এটা আমরা স্বীকার করি আর না করি, এটা হচ্ছে। তো আমরা সেটার একটা প্রয়াস হিসেবে তাদেরকে সাহস, উৎসাহ, উদ্দীপনা দেওয়ার জন্য নতুন প্রজন্মের সমস্ত প্রতিভাবান গায়ক গায়িকাদেরকে নিয়ে আমরা চেষ্টা করছি আমাদের ওপেন এয়ার কনসার্টটি করার। এবং এটি স্বয়ংক্রিয় প্রযুক্তিতে করা একটি ওপেন এয়ার কনসার্ট ভেন্যু। এখানে যদি বৈরী আবহাওয়া হয় সেখানে কোনোই ভয় নেই, সেটি অটো রুফ আছে। এটা আপনাদের সকল আগত দর্শকদেরকে অটো রুফের মাধ্যমে আমরা চেষ্টা করব যে তাদের বৈরী আবহাওয়া থেকে রক্ষা করার জন্য। এবং সেই সাথে আমাদের সাথে মিডিয়া পার্টনার হিসেবে আছে টাইম টিভি এবং সেই সাথে আছে বাংলা 360, বাংলা টাইমস 360। সেই সাথে আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের সকল ন্যাশনাল পত্রিকা আমাদের এটি এনেছে, তারা এটির মার্কেটিং করেছে এবং আমরা বিপুল উৎসাহ উদ্দীপনা পাচ্ছি। সত্যি কথা বলতে আমি যে এমন উৎসাহ উদ্দীপনা পাবো আমি এটা আশাও করিনি। খুব অ্যাপ্রিসিয়েট করছে সবাই। আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি ভার্জিনিয়াতে থাকি, তো আমি গাছের পাতা দিয়ে উদাহরণ দিতে পারি। এখানে কিন্তু 4টে সিজন আমরা ভীষণভাবে উপভোগ করি, 4টে সিজনই ভার্জিনিয়াতে দেখা যায়। তো গাছের পাতাগুলো আমাদের এখানে বলে দেয় যে গাছের পাতার রং বিভিন্ন সময় চেঞ্জ হয়। সেরকম আমার মনে হয় যে প্রতিটা সময়ই আমি এভাবে বলতে পছন্দ করি, পরবর্তীতে কখনো সুযোগ পেলে আমি আরো বিশদ আকারে বলবো। প্রতিটা সময়ই প্রতিটা চেয়ার চেঞ্জ হয়, প্রতিটা সময়ই প্রতিটা জায়গা চেঞ্জ হয়। আমরা এক একটা সময় এক একটা শিল্পীকে দেখে আসি, এক একটা বড় অর্গানাইজেশন দেখে আসি, বড় একটা স্পন্সর দেখে আসি। কিছু বছর পরে কিন্তু সেটার পরিবর্তন হয়, সেই জায়গাটাতে অন্য কেউ আসে, কিন্তু কেউ না কেউ তো সুযোগ করে দেয়। তো আমরা এই একটা মহাপ্রয়াস এনেছি। আমাদের অর্গানাইজার টিম যারা আছেন তারা চেষ্টা করছেন এটিকে খুব ভালো করে ম্যানেজ করার। সেই সাথে আমাদের স্পন্সর যারা, তারা বিপুল অর্থলগ্নি করেছেন এবং তারা আমাদেরকে সর্বোচ্চ সহায়তা করেছেন এটিকে যাতে যত সুন্দর করে সম্ভব করার জন্য। সেই সাথে আপনারা জেনে খুশি হবেন যে আমরা এখানের একটি
লভ্যাংশ আমরা বাংলাদেশের দুস্থদের কল্যাণে আমরা ব্যয় করব, এবং এটার লভ্যাংশের 15% আমরা ব্যয় করব, এটা আমাদের ইচ্ছে। বাকিটা আসলে আগত দর্শকদের উপর নির্ভর করবে, তারা যদি আসে তবেই আমাদের উৎসব, মানে আমাদের কনসার্টটি উৎসবের রূপ নেবে। আমরা সাফল্যমণ্ডিত হব বলে আশা করছি। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, আমাদের এই মহাপ্রয়াসকে আপনারা সাধুবাদ জানাবেন। আপনারা নতুন যুব সমাজের যে অব্যাহতি, আমরা যুব সমাজের যে আমাদের কিছু অবক্ষয় ঘটেছে সেটি যেন অব্যাহতি হয়, সেজন্য শিল্প সাহিত্য নির্ভর, সঙ্গীত নির্ভর আমরা যেন করতে পারি, সেজন্য আমরা চেষ্টা করছি। আপনারা আমাদের সহায়তা করবেন, আপনাদের সকলের সহায়তা একান্তভাবে আমাদের কাম্য। জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, এই ইভেন্ট নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? অনেক ধন্যবাদ। আমি এটা সম্ভব জেনেছি। মিষ্টি সরকার, আপনার কাছে অনুরোধ থাকবে যে আরিফের কাছে আমার নাম্বার আছে, আমরা আমাদের ক্ষুদ্র অবস্থান থেকে উত্তর আমেরিকার প্রথম আলো আমরা যেভাবে পারি সাহায্য করি, আপনাদের পাশে থাকবো। একটা ছোট্ট সাহায্য, একটা ছোট্ট পাশে থাকাও আমি মনে করি এই ইভেন্টটা সাকসেসফুল করার জন্য এবং আপনাদের সর্বাঙ্গীন সাকসেসফুল করার জন্য আমাদের যদি কোনো সাহায্য, আমাদের পাশে দাঁড়ানো কোনোভাবে কাজে লাগে, আমরা ভেরি মাচ আপনাদের পাশে থাকবো। এটা অনেক বড় উদ্যোগ, এই উদ্যোগের মধ্য দিয়ে আগামীতে এটা আরো বিস্তৃতি লাভ করুক। আমাদের যারা শিল্প সাহিত্য সংস্কৃতিকে নতুন প্রজন্ম আন্দোলিত করতেছে তাদেরকে এইভাবে নিয়ে আসা অনেক বড় কাজ। এই কাজে আমরাও পাশে থাকতে চাই। আপনাদের অনেক সাফল্য কামনা করছি এবং প্লিজ আপনার কাউকে দিবেন আমার সাথে যোগাযোগ করলে, I'll try to help by all the way. So thank you very much. আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনার এই সহায়তা আমি সারা জীবন মনে রাখবো। আমার ইভেন্ট ম্যানেজমেন্ট টিম আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে, আমাদের সমস্ত অর্গানাইজার আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। ধন্যবাদ। আমি অবশ্যই অতি সত্বর চেষ্টা করব আরিফ সাহেবের মাধ্যমে আপনার ফোন নাম্বারটি জোগাড় করার এবং আপনার সাথে যোগাযোগ করার। ধন্যবাদ। আর আমি শুক্রবার অথবা শনিবার আমি চেষ্টা করছি আমি কবিতাপুর অনুষ্ঠানে যাওয়ার, যদি যাই নিশ্চয়ই দেখা হবে এবং আমি চেষ্টা করবো আপনার সাথে সাক্ষাৎ করবার। এটা আমার সৌভাগ্য যে আপনাদের মতো গুণীজনেরা আমাদের এরকম দুহাত বাড়িয়ে সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছেন এত উষ্ণ আলিঙ্গনে। আমি কৃতজ্ঞ। ধন্যবাদ। Looking forward. Thank you. 15% বাংলাদেশের দুস্থদের জন্য যে এগিয়ে আসার যে স্পিচটি আপনি থ্রু করলেন, আমার কাছে এটা অনেক স্পর্শ করলো। কারণ খুব স্বাভাবিকভাবেই যে কোনো অনুষ্ঠানের পেছনের এই গল্পটা সবার আগে মানুষকে দেয়া দরকার। তাহলে আমার মনে হয় অনেকে অনুপ্রাণিত হবে যে এখানে গেলে আমি একই সাথে দুস্থদের জন্য কিছু একটা করতে পারছি। ধন্যবাদ আপনাকে মিষ্টি সরকার, এবং ধন্যবাদ ইব্রাহিম চৌধুরী খোকন। কথা একটু বলতে চাই আমি, আর আপনাদের 1 মিনিট সময় নেব। আপনাদের কথাটি কেমন লাগবে, নেতিবাচক না ইতিবাচক আমি জানি না, তবুও আমি বলতে চাই, যেহেতু আমার বলার সুযোগ এসছে, সেটি হলো সর্বোচ্চ পর্যায়ের সিন্ডিকেট সব জায়গাতেই চলে। তো আমরা যদি সব সময় চিন্তা করি যে আমি এভাবে বলতে বোধহয় ভালো হয় যে আমি একজন কুমার বিশ্বজিৎকে নিয়ে কাজ করবো, আমি একজন রুনা লায়লাকে নিয়ে কাজ করব, আমি একজন জিৎ গাঙ্গুলিকে নিয়ে কাজ করব, আমি একজন মোনালি ঠাকুরকে নিয়ে কাজ করব, তাহলে আজ আরেকটা মানুষ গান নাচ এগুলো শিখবে কেন? শেখার আগ্রহটা আসবে কোথা থেকে? ভাববে ওরা তো বড় শিল্পীদের পিছনে ঘোরে, তো আমাদেরকে ডাকবে না, তো আমি কেন এটা করবো? আমি পড়াশোনা শিখে চাকরি করব কিংবা বিজনেস করব। তো এটা আমাকে অনেকে বলেছেন কি টাকা নিয়ে জুয়ো খেলতে নেমেছেন বা আপনি কেন এটা করছেন, আপনি অমুককে নিয়ে আসেন তমুককে নিয়ে আসেন আরো লাভ হবে। তখন আমি বলেছি যে পৃথিবীতে সব কাজই শুধু লাভের জন্য করতে হয় না। আমাদের চারপাশে অনেক কিছু আছে যা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, আমরা সাধারণভাবে সেটা করি না। এই এক্স্যাক্টলি সেই কারণেই আমরা আপনার পাশে থাকবো। ধন্যবাদ 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 ধন্যবাদ। জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, আপনি সবসময় এগিয়ে আসেন এবং প্রথম আলো নর্থ আমেরিকায় অনেক জনপ্রিয় একটি গণমাধ্যম। আর এছাড়া আপনি আপনার পেজেও যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে নিয়ে যে কোনো স্পিচ কিন্তু অনেক বেশি টাচ করে। আমার মনে হয় এই ইভেন্টটি নিয়ে মিষ্টি সরকারের সাথে কথা বলে আপনি আপনার পেজে এবং মিষ্টি সরকারের সাথে আমাদের দেখা হবে কালকে পরশু, and I'll do that, no problem. ধন্যবাদ। ডাক্তার শাকিলা শিমু, ডাক্তার আদিত্য এবং মিষ্টি সরকার, জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ। দর্শক, আজ এই পর্যন্তই। শিশুদের মানসিক স্বাস্থ্য সত্যিকার অর্থে একজন বাবা মাকে অনেক বেশি প্রভাবিত করে। আমরা জীবনে চলার পথে যতই ছুটে চলি না কেন,
যত এগিয়ে যাবার স্বপ্ন দেখি না কেন, আপনার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার সন্তান। এজন্য সেই সন্তানকে হাত বাড়িয়ে দিন। তারা কি কথা বলতে চায়, কি ভালোবাসা চায়, সেটিকে বোঝার চেষ্টা করুন। মনে রাখবেন, যতই আপনি এগিয়ে যান না কেন, আপনার সন্তান সুসন্তান না হলে আপনার জীবনের সব কিছুই বৃথা হয়ে যাবে। এই জন্য সবার আগে সন্তানকে মনোযোগ দিন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম টেলিভিশনের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।